আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাঙালির বিজ্ঞান চর্চা এই অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ের আলোচনা করব। প্রথম পর্যায়ের আলোচনায় আমরা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কারিগরি ও শিল্পচিন্তা। কারিগরি ও শিল্পচিন্তার ক্ষেত্রে আমরা কয়েকজন সম্পর্কে প্রথমে জেনে নেব। তাদের মধ্যে প্রথমে হচ্ছেন গোলকচন্দ্র নন্দী। গোলকচন্দ্রের কারিগরি দক্ষতার নিরিখে তাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা অতিরঞ্জন নয়। আমাদের দেশের বাষ্পীয় ইঞ্জিন তিনি প্রথম নির্মাণ করেন। ঔপনিবেশিক বাংলায় নানা রাজনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও গোলকচন্দ্রের বিস্ময়কর প্রতিভার স্ফুরণ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আমরা পরবর্তী যে বিজ্ঞানীর কথা জানব তিনি হচ্ছেন শিবচন্দ্র নন্দী। বাঙালির চাকরি করার প্রবণতাকে মেনে নিয়ে তিনি প্রথমে টাকশালে সামান্য কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করলেও আত্মশক্তি, প্রতিভা আর অধ্যাবসায়ে বলে সাফল্যের শীর্ষে উত্তীর্ণ হতে পেরেছিলেন। ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দী তার জীবনের এই বৈজ্ঞানিক দীপ্তির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা লক্ষ্য করি। 1852 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দীর্ঘ 80 মাইল দুর্গম টেলিগ্রাফের তার যুক্ত করা ছিল তার জীবনের বৈপ্লবিক একটি ঘটনা। এর পরবর্তী পর্যায়ে স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প এবং শিল্প যারা স্থাপন করেছিলেন তাদের সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। প্রথমেই আমরা জানব সীতানাথ ঘোষ, তার কথা। ইনি স্বদেশী শিল্প প্রসঙ্গে ঠাকুরবাড়িতে নানা ধরনের যন্ত্রপাতির সহযোগে বিজ্ঞানের বিবিধ পরীক্ষা নিরীক্ষা প্রদর্শন করতেন। তাঁরই প্রভাবে বালক রবীন্দ্রনাথ বিজ্ঞানের প্রতি উৎসুক হয়ে ওঠেন। বৈদ্যুতিক চিকিৎসার সাহায্যে দুরারোগ্য ব্যাধি নিরাময়ের ক্ষেত্রে তিনি খ্যাতি অর্জন করেন। কলম ও মুদ্রাযন্ত্রের জন্য নানা রকম কালি তৈরি করা ছিল তার একটা খেয়াল। তার বন্ধু অমৃতলাল রায় সীতানাথের ফর্মুলার কালি এল রয় এর কালি নামে বাজারজাত করে বাণিজ্যিক সফলতা লাভ করেছিলেন। পরবর্তী স্বদেশী শিল্পপতিদের মধ্যে একজন হলেন মহেন্দ্রচন্দ্র নন্দী। তিনি কলকাতা মেডিকেল কলেজের একজন কৃতী ছাত্র। ঢাকা মেডিকেল স্কুলের শিক্ষক এবং কিংবদন্তি চিকিৎসক মহেন্দ্রচন্দ্র নন্দী পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে সুশিক্ষিত হলেও মহেন্দ্রলাল সরকারের মতো হোমিওপ্যাথি চিকিৎসাতে তিনি খ্যাতি লাভ করেন। নীরজ সি চৌধুরী তার বিখ্যাত অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন। এই চিকিৎসক ছাড়াও তিনি ছিলেন বিজ্ঞানমুখী এবং স্বদেশী। তার দেশলাই সহ ক্ষুদ্র শিল্প তৈরির কারখানাও তিনি খোলেন। তাহলে আমরা মহেন্দ্রচন্দ্র নন্দী সম্পর্কেও একটু সংক্ষেপে জেনে রাখব। মহেন্দ্রচন্দ্র নন্দীকে হোমিও চিকিৎসার ক্ষেত্রে ধন্বন্তরী খ্যাতি লাভ তিনি করেন। আবার তাকে টলস্টয় অফ বেঙ্গলও বলা হতো। এর পরবর্তী যার সম্পর্কে আমরা জানব তিনি হচ্ছেন রাজকৃষ্ণ কর্মকার। তার জন্ম 1828 খ্রিস্টাব্দে। মাত্র 17 বছর বয়সে তিনি শিবপুরের আপকার কোম্পানিতে জাহাজ, রেলওয়ে ইঞ্জিন, বয়লার, সেতুর কলকবজা মেরামতের কাজ অতি দ্রুত শিখে নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং অল্প বয়সে বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি সিমলা পাহাড়ের কাছে কসৌলিতে 6 অশ্বশক্তি সম্পন্ন বাষ্পীয় বয়লার স্থাপন করে একযোগে 3টি বেকারি পরিচালনার পরিষেবা ও পরিকাঠামো তৈরি করেন। এরপর নেপালের রাজদরবারে ডাক পান তিনি 1869 সালে। 5 সহকারীকে নিয়ে তিনি নেপালে গিয়ে টাকশাল, গোলা বারুদ তৈরির কারখানা ইত্যাদি তৈরি করেন। আবার কাবুলের আমিরের ডাকে সেখানে রেল লাইন পাতার কাজেও তিনি অংশগ্রহণ করেন। এরপর আমরা জানব কালিদাস শীল। কলকাতার শহরে বিজলিবাতির প্রধান নির্মাণ সংস্থা ছিল 36 ওয়েলিংটন স্ট্রিটের দে শীল অ্যান্ড কোম্পানি। বিজলিবাতি তৈরিতে কালিদাস শীল ছিলেন একজন অনন্য সাধারণ কারিগর। থ্যাকার্স ক্যালকাটা ডাইরেক্টরিতে 1912-তে যে প্রতিষ্ঠানটির নাম লক্ষ্য করা যায়। লর্ড ডাফরিন পর্যন্ত তাকে তার এই প্রতিভার জন্য তিনি অভিনন্দন জানান।
এরপর আমরা একটু জেনে নিই নীলমণি মিত্র সম্পর্কে। কলকাতার সুপ্রাচীন ব্যবসায়ী পরিবারের সন্তান নীলমণি মিত্র ছিলেন রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দেশীয় ছাত্র হিসেবে খ্যাতি লাভ করেন। আর তিনি মূলত ছিলেন দেশীয় বাস্তুবিদ। বাগবাজারে নন্দলাল বসুর বাড়ি, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং এমারেল টাওয়ারের মতো ইমারতের কাজও তিনি সুসম্পন্ন করেন। মহেন্দ্রলাল সরকারের কাল্টিভেশন অফ সায়েন্স এই ভবনটি তিনি বিনা পারিশ্রমিকে গড়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, স্বতঃপ্রবৃত্ত হয়ে এই প্রতিষ্ঠানে 1000 টাকা চাঁদাও তিনি দিয়েছিলেন। মুদ্রণ শিল্পে আমরা দুজন সম্পর্কে জানব। একজন হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আরেকজন হচ্ছেন সুকুমার রায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনে মুদ্রণ শিল্পের মৌলিক অবদানের কারণে বিশেষ বিখ্যাত। সম্পূর্ণ দেশীয় উপাদানে গবেষণা করে তিনি রঙিন মুদ্রণের নানা প্রকার ডায়াফর্ম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার, ডুওটাইপ, টিন্ট প্রসেস পদ্ধতি উদ্ভাবন করেন। তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার নাম যুক্ত করে রে স্ক্রিন অ্যাডজাস্টার ও রে টিন্ট সিস্টেমে নামকরণ করা হয়। সম্পূর্ণ স্বশিক্ষিত হলেও তিনি চিত্রাঙ্কনে ছিলেন অসাধারণ। টুনটুনির বই গ্রন্থে তার অলঙ্করণকে ভারতের শিশুতোষ গ্রন্থ অলঙ্করণের প্রতিকৃত ও আদর্শ বলে গণ্য করা যায়। উপেন্দ্র কিশোরের মূল আকর্ষণ কিন্তু ছিল বাদ্যযন্ত্র। তিনি বাঁশি, পাখোয়াজ, হারমোনিয়াম বাজানোতে দক্ষ বেহালাবাদকও তিনি ছিলেন। তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন সুকুমার রায়। সুকুমার রায় বাঙালি শিশু সাহিত্যিক হিসেবে ননসেন্সের প্রবর্তক ছিলেন। জনপ্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ছিলেন তার খ্যাতিমান পুত্র। আর তার লেখা বইগুলির মধ্যে আবোল তাবোল, হযবরল, গল্প সংকলন, পাগলা দাশু, নাটক, চলচ্চিত্র চঞ্চরী সর্বযুগের সেরা গ্রন্থ। 1906 সালে সুকুমার রায় রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি করার পর 1911 সালে গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির ওপর উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। আচ্ছা, এরপর আমরা জেনে নেব হেমেন্দ্রমোহন বসু সম্পর্কে। হেমেন্দ্রমোহন বসু বোস নামে বেশি জনপ্রিয় ছিলেন এবং প্রায় কিংবদন্তি ছিলেন। তিনি অবিভক্ত বাংলায় কলের গান, মোটর গাড়ি, বাইসাইকেল, টর্চ লাইট, আচার্য জগদীশচন্দ্র বসুর পরামর্শ মতো গড়ে তুলেছিলেন সুগন্ধি তেলের কারখানা বোস পারফিউম ম্যানুফ্যাকচার্স। এই কারখানাটি গড়ে তোলেন। বাঙালি নিজস্ব শিল্প করার শুরুর দিনের তিনি অন্যতম শিল্পপতি ছিলেন হেমেন্দ্রমোহন। আরেকজন শিল্পপতি হচ্ছেন রসিকলাল দত্ত। কলকাতা মেডিকেল কলেজে তিনি কৃতি ছাত্র ছিলেন। ডিপ্লোমা লাভ করার পর এমডির শেষ পরীক্ষা দেওয়ার আগে তিনি হাওড়ায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। মৌলিক গবেষণার কাজে তিনি খুব সফলতা লাভ করেছিলেন। ক্লোরোপিক্রিন নামে একটি যৌগ প্রস্তুত করার এক নতুন প্রক্রিয়াকে তিনি উদ্ভাবন করেছিলেন। এবং আরেকজনের সম্পর্কেও আমরা একটু সংক্ষেপে জানবো। তিনি হচ্ছেন বিপিন বিহারী দাস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন। তিনি হচ্ছেন বিপিন বিহারী দাস। তার গাড়িটির নামও তিনি রেখেছিলেন স্বদেশী। এরপর আমরা জেনে নেব প্রমথনাথ বসু সম্পর্কে। তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ভাবুক ও কর্মীদের মধ্যে ছিলেন অন্যতম। লন্ডনে ভারত সভার সক্রিয় সদস্য তিনি ছিলেন। জামশেদপুর টাটার বর্তমান ইস্পাত সাম্রাজ্য স্থাপনের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন তিনি। ভূতত্ত্ববিদ হওয়ায় সত্ত্বেও তিনি যদিও তার ন্যায্য পাওনা তিনি কিন্তু পাননি। জামশেদপুরের টাটার যে ইস্পাত সাম্রাজ্য, তার প্রধান কারণ ছিল লৌহ আকরিক সন্ধান। এই লৌহ আকরিক সন্ধানের সাফল্য তাঁরই কিন্তু প্রাপ্য। আচ্ছা, এরপর আমরা জানব PM বাগচি কারিগরি শিক্ষার প্রসার। বাঙালি প্রযুক্তি বিজ্ঞানে অবিস্মরণীয় নাম PM বাগচি অ্যান্ড কোম্পানি। প্যারিমোহন এই কোম্পানির সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও পিতার নামের আদ্যক্ষর নিয়ে কিশোরী মোহন এই কোম্পানির নামকরণ করেন। এই কোম্পানিটি অবশেষে PM বাগচি অ্যান্ড কোম্পানি নামে পরিচালিত হয়। সুগন্ধি, প্রসাধন, রাবার স্ট্যাম্প, পঞ্জিকা ছাপা
খানা, কাঠের ব্লক, ওষুধ তৈরিতে নিয়োজিত হয়। কোম্পানিটি নানা ধরনের নানা রঙের কালি তৈরি করা হতো, যা সারা বিশ্বে রাসায়নিক কালি তৈরি হওয়ার আদি পর্বে যথেষ্ট প্রশংসনীয় ছিল। এরপর আমরা যে প্রথিতযশা বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব, তিনি হচ্ছেন আচার্য জগদীশচন্দ্র বসু। আমাদের সকলেরই পরিচিত আচার্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে আমরা বড় প্রশ্ন তৈরি করব। আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের ভাষায় যাকে বলে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তারই সাহায্যে তিনি আবিষ্কার তিনি যে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করেছিলেন, সেটি হচ্ছে তিনি দেখিয়েছিলেন যে তার তৈরি করা একটি যন্ত্রের সাহায্যে কোনো তার ছাড়াই এক ঘর থেকে আরেক ঘরে দূর থেকে সংকেত পাঠানো কিভাবে সম্ভব হলো। এই গবেষণার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ সায়েন্স উপাধি লাভ করেছিলেন। তবে জগদীশচন্দ্র বসুর সবচেয়ে বড় আবিষ্কার ছিল উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে। এই গবেষণা মাধ্যমে তিনি সারা পৃথিবীকে দেখিয়ে দেন যে গাছেদেরও চেতনা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। ব্রোমাইড নামে এক ধরনের বিষ লাগিয়ে দিলে উদ্ভিদ কিভাবে প্রথমে যন্ত্রণায় কুঁকড়ে যায়। 1917 সালে তিনি বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির নামে একটি সংস্থা তৈরি করেন কলকাতায়। তার বাংলা রচনা অব্যক্ত গ্রন্থে তার শিল্পী মনের যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে। তার বিভিন্ন রচনার মধ্যে রয়েছে প্লান্ট রেসপন্সেস অ্যাজ আ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্লান্টস ইত্যাদি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি ক্রেস্কোগ্রাফ, স্পিগমোগ্রাফ, পোটোমিটার ও ফটোসিনথেটিক বাবলার নামে কয়েকটি স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেছিলেন। আমরা এরপর আলোচনা করব আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিখ্যাত রসায়নবিদ এবং বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে বড় প্রশ্ন আলোচনা করব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করার আগেই গিল্ডক্রাইস্ট বৃত্তি নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1882 সালে বিলেতে যান এবং সেখান থেকে বিএসসি পাশ করেন। আচ্ছা, এবার 1888 সালে তিনি দেশে ফেরেন এবং পরের বছর সহকারী অধ্যাপক হিসেবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন। 1937 সালে 75 বছর বয়সে যখন তিনি পরিপূর্ণ অবসর নিতে চাইলেন, তখন সমকালীন বা তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে এমিরিটাস অধ্যাপক হিসেবে রসায়নের গবেষণা কর্মের সঙ্গে যুক্ত করে রাখেন। তার যুগান্তকারী আবিষ্কার ছিল মার্কিউরাস নাইট্রাইট। এছাড়া পারদ সংক্রান্ত 11টি মিশ্র ধাতুর আবিষ্কার তার রসায়ন জগতে বিস্ময়ের সৃষ্টি করে। গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। আমরা আলোচনা করব প্রথিতযশা বিজ্ঞানী মেঘনাদ সাহা সম্পর্কে। প্রথিতযশা বিজ্ঞানী মেঘনাদ সাহা, তার জন্ম 1893, মৃত্যু 1956। 1909 খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ঢাকা কলেজ থেকে আইএসসিতে তৃতীয়, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1913 খ্রিস্টাব্দে গণিতে অনার্স সহ বিএসসিতে দ্বিতীয় এবং 1915 খ্রিস্টাব্দে এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হন। তার গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি, প্রেশার অফ লাইট এবং অ্যাস্ট্রোফিজিক্স। 1917 সালে তার প্রথম প্রবন্ধ অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। এরপর 1920 সালে এই ম্যাগাজিনে তার অন আয়োনাইজেশন ইন দ্য সোলার ক্রোমোস্ফিয়ার বা সূর্য বর্ণমণ্ডলের আয়নকরণ শিরোনামে তার তাপ আয়নকরণ তত্ত্ব প্রকাশিত হয়, যা জ্যোতির্পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করে। কারণ এই তত্ত্ব দ্বারাই প্রথম তাপ বলয় কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর তারকার বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। এই তত্ত্বটি পরে সাহার সমীকরণ নামে পরিচিতি লাভ করেছিল।
ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কথা মতো তিনি ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার করেন। 1952 সালে ভারত সরকার এই বর্ষপঞ্জি সংস্কারের জন্য একটি কমিটি গঠন করে। এই বর্ষপঞ্জি সংস্কার কমিটিতে মেঘনাদ সাহা ছিলেন সম্ভবত একমাত্র বৈজ্ঞানিক। তারই চেষ্টায় আমরা দেখি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ও গ্লাস সেরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হতে। তার লেখা গ্রন্থগুলির মধ্যে ছিল দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, ট্রিটিস অন হিট, ট্রিটিস অন মডার্ন ফিজিক্স, জুনিয়র টেক্সট বুক অফ হিট অ্যান্ড মেটেরিওলজি প্রভৃতি। আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে। এ সম্পর্কে আমাদের বড় প্রশ্ন তৈরি করতে হবে। সত্যেন্দ্রনাথ বসু 1909 সালে হিন্দু স্কুল থেকে প্রবেশিকা বা এন্ট্রান্স পরীক্ষায় 5ম স্থান, 1911 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি পরীক্ষায় 1ম স্থান অধিকার করেন। অতঃপর 1913 সালে গণিতে অনার্সে শীর্ষস্থান এবং 1915 সালে মিশ্র গণিতে বিজ্ঞান স্নাতকোত্তর পরীক্ষায় 1ম শ্রেণীতে 1ম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক সত্যেন্দ্রনাথ প্লাঙ্ক সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে 4 পৃষ্ঠার একটি মৌলিক প্রবন্ধ লিখে পাঠালেন ইংল্যান্ডের ফিলোসফিক্যাল ম্যাগাজিন নামে এক বিজ্ঞান গবেষণা পত্রিকায়। কিন্তু সেই প্রবন্ধ সেখানে প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হওয়ায় বোস একটি চিঠি সহ তা পাঠালেন আপেক্ষিক তত্ত্বের জনক অ্যালবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইন এই প্রবন্ধের গুরুত্ব সঙ্গে সঙ্গে অনুধাবন করেন এবং লেখাটি জার্মানে অনুবাদ করে পদার্থবিদ্যার অন্যতম একটি জার্মান পত্রিকায় 1924 সালে তা প্রকাশের ব্যবস্থা করে দেন। এরপর এই প্রবন্ধ বোস আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্ব হিসেবে স্বীকৃতি লাভ করে এবং কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে বোসের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে যায়। হিগস কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নামে, বসু অংশটি ধারণ করে বসু কণা বা বোসন নামে পদার্থবিজ্ঞানী বিগত 45 বছর ধরে পরিচিত হয়ে রয়েছে। রবীন্দ্রনাথ তার লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। আচ্ছা, এরপর আমরা আরও দুজন সম্পর্কে একটু সংক্ষেপে জানবো। তারা হলেন দেবেন্দ্রমোহন বসু এবং প্রিয়দারঞ্জন রায়। দেবেন্দ্রমোহন বসু হচ্ছেন চৌম্বক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক মানের গবেষণা এবং জগদীশচন্দ্রের কিছু অসমাপ্ত গবেষণার পূর্ণতা দানে আমৃত্যু নিমগ্ন ছিলেন। আর প্রিয়দারঞ্জন রায় ছিলেন 1918 সালে স্যার আশুতোষের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত সায়েন্স কলেজের পালিত অধ্যাপক প্রফুল্লচন্দ্রের সহকারী। 1929 সালে তিনি ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ নিয়ে ইউরোপের সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ায় 1ম শ্রেণীর কয়েকটি রাসায়নিক গবেষণাগারে হাতে কলমে কাজের সুযোগ পান। যৌগিক পদার্থের আণবিক গঠন ও সংযোগ ক্ষমতা, এটি ছিল তার গবেষণার প্রধান বিষয়। প্রিয়দারঞ্জনের গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে সানন্দ স্বীকৃতি লাভ করে। এরপর আমরা জানব জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্রগোষ্ঠীর মধ্যে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ। জ্ঞানেন্দ্রনাথের রসায়নের মূল বিষয় ছিল কোলয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া। পরবর্তী যার সম্পর্কে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায় বা বলা বাহুল্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায় বা আশুতোষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা বড় প্রশ্ন আলোচনা করব এবং তোমাদের বড় প্রশ্ন হিসেবে এটা তৈরি করতে হবে। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতার হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তার জীবদ্দশাতেই তিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি তার গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে কেমব্রিজ মেসেঞ্জার অফ ম্যাথামেটিক্সের মতো কুলীন পত্রিকায় প্রকাশিত হয় এবং উচ্চ প্রশংসিত হয়। গণিতের পাশাপাশি তিনি পদার্থবিদ্যা, সংস্কৃত, পালি ভাষা সাহিত্য এবং আইনবিদ্যায়
তার অধিকার ছিল বিস্ময়কর। মাতৃভাষাকে তিনি উচ্চশিক্ষার বাহন করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর অন্যতম সেরা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে পরিগণিত করেছিলেন। আর আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্ত প্রশাসনের অধীনে নিয়ে আসার জন্য তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমনের মতো অন্য প্রদেশের সম্ভাবনাময় গুণীজনকে এবং রবীন্দ্রনাথের মতো মনীষীকে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট করে তিনি অসামান্য দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন। আচ্ছা, এর সম্পর্কে আমরা একটু বড় প্রশ্ন করব। ইন্দু মাধব মল্লিক সমকালে একজন মেধাবী ছাত্র হিসেবে তিনি প্রায় কিংবদন্তি ছিলেন। তিনি এমএ পরীক্ষায় 3বার 3টি বিষয় দিয়ে উত্তীর্ণ হন, পরে বিএল পরীক্ষা দেন, তারপরে মেডিকেল কলেজে প্রবিষ্ট হয়ে তিনি সর্বোচ্চ উপাধি লাভ করেছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র হিসেবে স্বীকৃত। এরপর আমরা জানব শিশির কুমার মিত্র সম্পর্কে। শিশির কুমার মিত্র 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক এবং 1920 সালে সিভি রমনের অধীনে গবেষণা করে রেডিও ফিজিক্সে ডিএসসি পান। আবার আমরা দেখি কিছুদিন তিনি মাদাম কুরির গবেষণাগারে কাজ করার বিরল সুযোগের অধিকারী হয়েছিলেন। 1935 সালে তিনি বিলেতে রেডিও ফিজিক্সের উচ্চতর প্রায়োগিক শিক্ষা লাভ করে দেশে ফিরে এসে একটি রেডিও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সচেষ্ট হয়েছিলেন। আবার আয়নমণ্ডলে বেতার তরঙ্গীয় আবেশ সংক্রান্ত গবেষণায় তার অসামান্য কৃতিত্ব মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার এক সংস্থা তাকে অত্যাধুনিক একটি আয়নোস্ফিয়ার মাপক যন্ত্র উপহার দেয় এবং স্বদেশব্রতী শিশির কুমার সেই কলকাতার উপকণ্ঠে হরিণঘাটায় সেটিকে স্থাপন করেছিলেন। তাহলে আমাদের এই সম্পর্কে বড় প্রশ্ন না করলেও চলবে, আমাদের এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিষয় কিছু মনে রাখতে হবে। এরপর আমরা যার সম্পর্কে বড় প্রশ্ন তৈরি করব বা আলোচনা করব তিনি হচ্ছেন বিখ্যাত বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ সম্পর্কে আমাদের পরবর্তী আলোচনা আমরা করব। প্রশান্ত চন্দ্র মহলানবিশ আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনক ছিলেন, তাকে বলা হতো। আর আমরা দেখি ভারতীয় ছাত্রদের রাশিবিজ্ঞান শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধার জন্য প্রশান্ত চন্দ্র 1931 সালে তার জীবনের অক্ষয় কীর্তি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যেটি এখনও বর্তমান আছে। নৃবিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তিনি মহলানবিশ ডিস্টেন্স নামে একটি নতুন তত্ত্ব আবিষ্কার করেন। 1954 সালে প্রশান্তচন্দ্র মহলানবিশ লন্ডনের রয়্যাল সোসাইটির অবৈতনিক সদস্য পদে নিযুক্ত হন। 1957 সালে তিনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অবৈতনিক সভাপতি পদে নির্বাচিত হন এবং ওই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন। তিনি পদ্মবিভূষণ লাভ করেন 1968 সালে। এবার আমরা একটু সংক্ষেপে জেনে নেব নীলরতন ধর সম্পর্কে। নীলরতন ধর 1919 সালে আমরা দেখি লন্ডনে ফিরে আইইএস মনোনীত হওয়ার পর এলাহাবাদের মুর সেন্ট্রাল কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। তার গবেষণার জীবনের প্রথম কাজ ছিল ইনডিউস অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশন। শেষ জীবনেও তিনি নাইট্রোজেন ফিকশন নিয়ে গবেষণায় রত ছিলেন। আমাদের বড় প্রশ্ন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর তিনি বিষয় বিজ্ঞান না হলেও সমাজ সংস্কারক হিসেবে বিখ্যাত ছিলেন। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর সব ব্যবচ্ছেদ প্রবর্তনের দ্বারা দ্বারকানাথ ঠাকুরের ভূমিকার কথা স্মরণ করেছেন। দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ তার বিষয় ছিল জ্যোতির্বিদ্যা। আমরা রবীন্দ্রনাথের প্রথম গদ্য রচনায় জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এবং প্রভাব দেখি এবং তা দেবেন্দ্রনাথের সঙ্গে আলাপচারিতারই ফসল বলে গ্রহণ করতে পারি। জ্যোতির্বিদ্যা ছাড়াও ভূতত্ত্ব, নৃতত্ত্ব, জীবতত্ত্বে দেবেন্দ্রনাথের গভীর অনুরাগ ছিল। দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দ্বিজেন্দ্রনাথ এবং গণিত শাস্ত্রে তিনি বিস্ময়কর ব্যুৎপত্তির পরিচয় দেন। মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা এগিয়ে এলে আমরা দেখি দেবেন্দ্রনাথ অর্থ সাহায্য
করেছিলেন। রবীন্দ্রনাথের সেজদা হেমেন্দ্রনাথ চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য কিছুদিন মেডিকেল কলেজে অধ্যয়ন করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন ফ্রেনোলজি বা শিরোমিতিবিদ্যার চর্চা তিনি করতেন। বাল্যকালে রবীন্দ্রনাথকে বিজ্ঞান পাঠ ও অনুশীলনে ব্যাপৃত থাকতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ্ব পরিচয় গ্রন্থে তার অপার বিজ্ঞান মনস্কতার পরিচয় আমরা পাই। এরপর আমরা দেখব বাংলা ভাষায় যে সমস্ত লেখকেরা বিজ্ঞান চর্চা করেছেন বা বিজ্ঞান বিষয়ক যে সমস্ত গ্রন্থ তারা লিখেছেন। শুধু গ্রন্থের নাম মোটামুটি একটু মনে রাখলেই চলবে। তার মধ্যে প্রথম হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। হ্যাঁ, তার লেখা দেখি আমরা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় নামে একটি গবেষণা গ্রন্থ হচ্ছে তার শ্রেষ্ঠ কীর্তি। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো ভূগোল, বাহ্যবস্তু সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এবং এর প্রথম এবং দ্বিতীয় খণ্ড দেখি পদার্থবিদ্যা, এই বইটিকেও আমরা তার উল্লেখযোগ্য সৃষ্টি বলে মনে করতে পারি। পরবর্তী লেখক যিনি ছিলেন তিনি হলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি মাতৃভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিশেষ কৃতিত্বের দাবি রাখেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রকৃতি, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, পদার্থবিদ্যা, বিচিত্র জগৎ, নানা কথা, ভূগোল, কর্মকথা, জগৎকথা ইত্যাদি। এরপর রয়েছেন জগদানন্দ রায়। তার লেখা গ্রন্থগুলি হলো গ্রহ নক্ষত্র, প্রাকৃতিকী, বৈজ্ঞানিকী, পোকামাকড়, জগদীশচন্দ্রের আবিষ্কার, বাংলার পাখি, শব্দ ইত্যাদি। আরেকজন উল্লেখযোগ্য লেখক হচ্ছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। তিনি 1975 সালে আমরা দেখি বাংলার কীট পতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হচ্ছে আধুনিক আবিষ্কার, বাংলার মাকড়সা, করে দেখো, আমরা এবং আণবিক বোমা, মহাশূন্য রহস্য, আচার্য জগদীশচন্দ্র বসু ইত্যাদি। এছাড়াও রয়েছে বাংলার কীটপতঙ্গ, পশু পাখি কীটপতঙ্গ, বিজ্ঞানের আকস্মিক আবিষ্কার ইত্যাদি। পরবর্তী লেখক হচ্ছেন চারুচন্দ্র ভট্টাচার্য। তার লেখা গ্রন্থগুলির মধ্যে আমরা পাই বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী, নববিজ্ঞান, বাঙালির খাদ্য, বিশ্বের উপাদান, তড়িতের অভ্যুত্থান, ব্যাধির পরাজয়, পদার্থবিদ্যার নবযুগ ইত্যাদি। আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসেবে পাই রাধানাথ সিকদারের নাম। এছাড়া এদেশে প্রথম দূরবীন নির্মাতা হিসেবে পাই নগেন্দ্রনাথ ধরের নাম। আমরা এদেশে প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে পাই জ্যোতিষচন্দ্র রায়ের নাম। এদেশে ফরেন্সিক সায়েন্সের পথিকৃৎ হলেন নির্মল কুমার সেন। এশিয়ায় প্রথম ইলেকট্রন পরমাণু বিজ্ঞানী হিসেবে আমরা পাই ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতা হিসেবে পাই আমরা নীরজনাথ দাশগুপ্তের নাম। প্লাস্টিক সার্জারির জনক হলেন ডক্টর মুরারি মোহন মুখার্জি। এছাড়া এখানে বিভিন্ন ক্ষেত্রে যারা পথিকৃৎ তাদের নাম রয়েছে, কিন্তু কয়েকটা নাম আমরা একটুখানি আলোচনা করে যাচ্ছি। এছাড়া আমরা পাচ্ছি সব ব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ হিসেবে মধুসূদন গুপ্ত। হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎ হিসেবে আমরা পাচ্ছি রাজেন্দ্রলাল দত্তকে। টেস্ট টিউব বেবি বা নলজাতক বেবি শিশুর গবেষণার ক্ষেত্রে আমরা পাই ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের নাম। এরকম অনেকের কথাই আমরা একটু মনে রাখবো। এছাড়া আমরা এই যে একটু আগেই যে সমস্ত গ্রন্থের নাম পেয়েছি সেই গ্রন্থগুলোর নাম একটুখানি আমরা এখানে এই প্যারাগ্রাফে তোমাদের দেওয়া আছে, একটুখানি তোমরা একটু পড়বে। ধরো কোনো একটা গ্রন্থের নাম তুলে এটা কার লেখা, এটা এরকম আসতেই পারে। তার মধ্যে গোপালচন্দ্র ভট্টাচার্যের বাংলার কীটপতঙ্গ গ্রন্থটির নাম বিশেষ করে মনে রাখবো।
বিভিন্ন বিভিন্ন বৈজ্ঞানিক গ্রন্থ যেমন আমাদের মনে রাখতে হবে, তেমনি কল্পবিজ্ঞান কাহিনীর কথাও একটু আমাদের মনে রাখতে হবে। এদের মধ্যে লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, হেমেন্দ্র কুমার রায়, সত্যজিৎ রায়, অদ্রিশ বর্ধন, এরা হচ্ছেন বিখ্যাত। এছাড়া কিশোর মনের খোরাক মেটানোর জন্য শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা, দেশ বিভিন্ন পত্রিকাতেও কিন্তু বিভিন্ন কল্পভিত্তিক বা বিজ্ঞানভিত্তিক, কল্পবিজ্ঞান ভিত্তিক বিভিন্ন রচনা আমাদের প্রকাশিত হতে আমরা দেখি। আর বর্তমান কালের মধ্যে আমরা দেখি সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজের অবদানও এই ক্ষেত্রে আমরা বিশেষভাবে স্মরণ করব। যাই হোক, আমরা আরেকবার একটু মনে রাখি যে বাঙালির বিজ্ঞান চর্চা বিষয়ক যে অধ্যায়, তাতে আমরা আলোচনা করতে গিয়ে আমরা দুটি পর্যায়ে আলোচনা করলাম। আজকে আমরা দ্বিতীয় এবং অন্তিম পর্যায়ের আলোচনা শেষ করছি। কিন্তু যাদের সম্পর্কে বড় প্রশ্ন করার কথা বলা হয়েছে, তোমরা তাদের সম্পর্কে বড় প্রশ্ন করবে, এবং বাকি যাদের কথা আমরা জাস্ট উল্লেখ করেছি মাত্র, তাদের ক্ষেত্রে আমরা ছোট প্রশ্ন হিসেবে তাদের কথা মনে রাখব। তাহলে আমরা এই বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গ্রন্থ থেকে বাঙালির বিজ্ঞান চর্চা চতুর্থ অধ্যায়টির আলোচনা আমরা তাহলে আজকে এখানেই শেষ করলাম।